প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বেশ কিছুদিন থেকেই জামায়াত ইসলামী এবং এনসিপি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে চলেছে। তাদের কথাবার্তা বেশ আক্রমণাত্মক বলে মনে হচ্ছে। এটি শুধু জামায়াত এনসিপির অভিযোগ না, যারা রাজনীতি করেন না তাদেরও এটি ধারণা। বিএনপিকে বরাবরই আক্রমণাত্মক দেখা যাচ্ছে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী এবং সংসদে জুলাই যোদ্ধাদের দল এনসিপি সম্পর্কে বিশেষভাবে। তো এই দৌড়ে বিএনপি মহাসচিব থেকে শুরু করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এখন এলজিআরডি মন্ত্রী, এবং অন্যান্য নেতৃবৃন্দ, সালাউদ্দিন আহমেদ ইদানিং কথা একটু কম বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছি, অন্যেরাও কথা বলছেন, আইনমন্ত্রী তাদেরকে আক্রমণ করে কথা বলছেন, অন্যেরাও। তো প্রায়শই দেখা যাচ্ছে বিষয়টি রাজনৈতিকভাবে হচ্ছে না। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবার যে বিষয়টি, সেভাবে কাজ করছে না। কারণ ভাষা, অঙ্গভঙ্গি, অ্যাটিটিউড সব কিছু আক্রমণাত্মক এবং উস্কানিমূলক, এমনটি অভিযোগ উঠেছে আসলে। তো এই দৌড়ে সর্বশেষ যুক্ত হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রিয় দর্শক শ্রোতা, রুহুল কবির রিজভী গতকাল রোববার প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জামায়াতের উপর হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন। কোনো কারণ ছাড়া, কোনো প্রসঙ্গ ছাড়া হঠাৎ করে জামায়াত নিয়ে কিছু কথা বলেন, যেগুলো জামায়াত ইসলাম সহ রাজনৈতিক মহলে সার্বিকভাবে তীব্র প্রতিক্রিয়া এবং আলোচনার সৃষ্টি করেছে। বেশ অবাক হওয়ার মতো বিষয়। এই বক্তব্য রুহুল কবির রিজভীর আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বক্তব্যটি একেবারেই অসংলগ্ন, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়েছে, এবং বক্তব্যটি গুছিয়ে দিতে পারেননি, যাচ্ছে তাই। থার্ড গ্রেডের বক্তব্য। রাস্তাঘাটে চিৎকার করে লোকেরা যখন কথা বলে, ঠিক সেরকম ধরনের বক্তব্য। আমি কোনো সারবত্তা খুঁজে পাইনি কী কারণে তাকে এই বক্তব্যটি দিতে হলো। এমন বানোয়াট, অসংলগ্ন, অপ্রয়োজনীয় একটি বক্তব্য। বক্তব্যের মান তো থাকতে হবে। রুহুল কবির রিজভী যেই জায়গায় আছেন, সেই জায়গায় থেকে এমন বক্তব্য দেওয়া যায় না। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি তার বক্তব্যটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি। আমি বিশ্বাস করি আপনারাও হতাশ হবেন এবং বিশ্বাস করতে চাইবেন না যে রুহুল কবির রিজভী এমন বক্তব্য কীভাবে দিতে পারেন। তো বক্তব্যটি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। তিনি শুরুই করেছেন এইভাবে: অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াত ইসলামীতে আশ্রয় নিয়েছে। ওনারা বড় বড় কথা বলছেন, জামায়াত ইসলামের নেতাকর্মীদের বলা হচ্ছে টেলিফোনে চাঁদাবাজি হয়েছে। তো নিজেদের দিকে একবার তাকান। মিরসরাইয়ে ফেনী নদীর বালু তুলতে গিয়ে ধরা পড়েছিলেন জামায়াতের দুই নেতা। একজনের নাম জাহাঙ্গীর, আরেকজনের নাম রবিউল। ফেনীতে মামলা থেকে অব্যাহতি দেবে বলে এক নেতা, সে আবার রোকন, তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে, সেটাও পত্রপত্রিকায় এসেছে। আমি তো একটা কি দুইটা উদাহরণ দিলাম, তাহলে তো জামায়াত প্রশ্রয় দেয়। রিজভী বলেন, ধর্মের নামে রাজনীতি করেন সব নাকি পবিত্র মানুষ। এখানে তারা গুপ্ত রাজনীতি করেছে ছাত্রলীগের সঙ্গে, আওয়ামী লীগের মধ্যে থেকে। অনেক গুপ্ত চাঁদাবাজও জামায়াতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। রিজভী আরও বলেন, আপনারা একটা আরবি শব্দ ব্যবহার করেন চাঁদাবাজির ক্ষেত্রে। চাঁদাবাজি না বলে আপনারা সেটাকে হাদিয়াবাজি, ইয়ানতবাজি করেন। আমি ঠিক বুঝতে পারছি না, আমি ফেল করছি তার এই টার্মগুলো বুঝতে। আপনারা সেটাকে হাদিয়াবাজি, ইয়ানতবাজি করেন। এই বাজিগুলোর মানে কি এখানে? প্রিয় দর্শক শ্রোতা, কারো জানা থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেটা একটা বড় ধরনের এই হাদিয়াবাজি, ইয়ানতবাজি আপনারা কম করেন না। বহু জায়গায় প্রমাণ আছে যে ধমক দিয়ে থ্রেট করে করছেন। আমি তো দুই তিনটার নাম মাত্র বললাম, অসংখ্য আছে।
তিনি আরও বলেন, আমার কথা হলো রাজনৈতিক দলগুলো তো থাকতে পারে, ঢুকে যেতে পারে, কিন্তু সেই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা। সেন্টেন্স কোত্থেকে শুরু হচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটি আমি ঠিক বুঝতে পারছি না তিনি কি বোঝাচ্ছেন এই সেন্টেন্সগুলো দিয়ে। তিনি আরও বলেন, আমার কথা হলো রাজনৈতিক দলগুলো তো থাকতে পারে, রাজনৈতিক দলগুলো তো থাকতে পারে মানে কি এটার? আচ্ছা, ঢুকে যেতে পারে কারা? আচ্ছা, কিন্তু সেই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা। বিএনপির মধ্যে 5 আগস্ট এই ধরনের কিছু কর্মকাণ্ড হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমানে প্রধানমন্ত্রীর শক্ত হাতে শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছেন, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে, কেউ বাদ যায়নি। শক্তিশালী নেতা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত কেউ বাদ যায়নি। তিনি বলেন, তারপর চাঁদাবাজির অভিযোগ আপনাদের নামে এবং আপনাদের অধিকাংশ রোকন সদস্য, আপনাদের যে সাংগঠনিক কাঠামোর মধ্যে নানা স্তরের লোক আছেন তারা অভিযুক্ত হয়েছে। যখন পেপারে এসেছে তখন আপনারা বহিষ্কার করেছেন। রিজভী প্রশ্ন রেখে বলেন, আপনারা ফেরেস্তা হয়ে গেলেন কি করে? এত একেবারে পরিশুদ্ধ হলেন কি করে? তাহলে যেগুলো ধরা পড়েনি তারা তো আছেই আপনাদের দলের মধ্যে। তাহলে বড় বড় কথা বলছেন যে? এটাও বলছেন এই কারণে যে বোধ হয় পাওয়ারে চলে আসবে। রিজভী ভাইয়ের কি মানসিক ভারসাম্য আছে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হয় এই যে বাক্য তিনি একটির পর একটা বলে যাচ্ছেন, কোন বাক্য কোন বাক্যের ধারাবাহিকতায় আসছে এবং বাক্যগুলো কাঠামোগতভাবে ভুল ব্যবহার করছেন, ঠিক দাঁড়াচ্ছে না বাংলা বাক্য হিসাবে, স্ট্যান্ডার্ড বাক্য হচ্ছে না বেশিরভাগ বাক্য। আমি অবাক হচ্ছি, রুহুল কবির রিজভীর বক্তব্য এরকম হতে পারে? তিনি কি বার্ধক্যজনিত কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন? আমি ঠিক জানি না আসলে কি হচ্ছে। আচ্ছা, এটাও বলছেন যে এই কারণে যে বোধ হয় পাওয়ারে চলে আসবে। কে পাওয়ারে চলে আসবে? আচ্ছা, কিন্তু এদেশের মানুষের মাইন্ডসেটটা আপনারা বুঝতে পারেননি। এদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না। এদেশের মানুষ ধর্মভীরু, অতিরিক্ত ধর্মবিরোধী কর্মকাণ্ড পছন্দ করে না। আচ্ছা, তো তার বক্তব্য আরও আছে লম্বা, আপনাদের মাথা ঘুরে যাবে, আপনারা হতাশ হয়ে যাবেন তার এই বক্তব্য শুনলে। আমি আর বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলতে চাচ্ছি, তার এই অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক বক্তব্য কেন দরকার হয়েছিল ঠিক বোঝা যাচ্ছে না। তিনি বোধহয় ভাবলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং ইদানিং আবার ভাড়াটিয়া কতগুলো লোক আছে বিএনপির নব্য জাতীয়তাবাদী, যেমন রাশেদ খান, সারাক্ষণ জামায়াত এনসিপির বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। রাশেদ খান এটা উন্মাদ, বর্বর, এবং কি বলছে সে নিজেও জানে না আসলে। যে কোনো দলের বিরুদ্ধে যে কারো অভিযোগ থাকতে পারে, বক্তব্য থাকতে পারে, সেগুলো হতে হবে রাজনৈতিক, শিষ্টাচার বহির্ভূত হতে পারবে না, প্রাসঙ্গিক, টু দ্য পয়েন্ট। কিন্তু না, ধার কাজ দিয়ে যাচ্ছে না রাশেদ খানের মতো লোকেরা। কিছুদিন আগে আবার পার্থ লম্ফঝম্প করছিল কয়েকদিন, এখন আবার চুপ আছে কিছুদিন থেকে। আচ্ছা, তো যাই হোক, তো বিএনপি নিজেরাও করছে, ভাড়াটিয়া লোকজনও আছে তাদের দিয়েও করাচ্ছে। তো এটি ঠিক হচ্ছে না। রাজনীতি বলছি না আমরা, এটাকে বলা যাচ্ছে না। তো রিজভী সাহেব বলছিলেন, দুই একটি উদাহরণ দিলাম, আরও আছে। আসলে দুই একটি উদাহরণই তিনি দিতে পারবেন। জামাত ইসলাম তো একটি বড় দল, এই দলে 2-4-5টা পচা ডিম, ব্যাড এগস থাকবে না, বিষয়টা এরকম না, থাকবে, আছেও হয়তো। তো রিজভী সাহেব নিজেই বললেন যে পত্রিকা আসলে পরে আপনারা ব্যবস্থা নিয়েছেন। তো হ্যাঁ, ব্যবস্থা নিয়েছে তো ভালো, ব্যাড এগস ধরা পড়েছে, ব্যবস্থা নিয়েছে জামাত ইসলামী, নিতেই হবে। আচ্ছা, রিজভী ভাই বললেন 1-2টো উদাহরণ আমি দিলাম। তো রিজভী ভাইয়ের গাতার্থে বলতে হচ্ছে যে 1-2টো উদাহরণই তো দেওয়া যাবে, এদের বিরুদ্ধে এর চেয়ে বেশি উদাহরণ আবার কোত্থেকে দেওয়া যাবে? দেওয়া যাবে না তো। বিপরীত চিত্রটি তার নিজ দলে বিএনপিতে সেই 5 আগস্ট বিকেল থেকে শুরু হয়েছে চাঁদাবাজি, এখনো কি থেমেছে? এখন তো তারা সরকারে, আগে যদি সেটি করতো তারা গাড়ি খারে, এখন করছে জ্যামিতি খারে, নানা ফরম্যাটে। এটি জামায়াতের বলবার দরকার নেই, এনসিপির বলার দরকার নেই। আমরা যেন দল করি না। আমার বক্তব্য শুনে কারো কারো মনে হতে পারে আমি জামায়াতকে প্রমোট করছি, জামায়াতের পক্ষে কথা বলছি। অ্যাবসলিউটলি নট। এখানে জামায়াতের বিরুদ্ধাচরণ যেভাবে করা হচ্ছে অরাজনৈতিকভাবে, শিষ্টাচার বহির্ভূতভাবে, শুধু সেই বিষয়টুকু ধরিয়ে দিচ্ছি।
জামাতে ইসলাম কিংবা ছাত্র শিবিরের সঙ্গে আমার দূরতম সম্পর্ক নেই, কিন্তু যা সত্যি সেটাই বলতে হবে। বিএনপি করছে এরকম, কথা বলবার জায়গা করে দিচ্ছে। তো রিজভী সাহেব কী সব বলছিলেন, হাদিয়াবাজি, ইনায়েতবাজি, এগুলো কিন্তু জামায়াতের নিয়মিত প্র্যাকটিস। কর্মীরা, সমর্থকেরা, নেতৃস্থানীয়রা প্রতি মাসে তাদের নির্ধারিত দলের প্রতি, পার্টির প্রতি যে আয়ে পার্টি চলে তাদের নির্দিষ্ট সাবস্ক্রিপশন আছে, সেটি তারা দেন। তো অ্যারাবিক টার্ম হিসেবে সেটি হাদিয়া, ইয়ানত এরকম থাকতে পারে টার্ম। তো এগুলো নিয়ে রিজভী ভাইয়ের চুলকানি কেন, কোথায় অ্যালার্জি সেটা বুঝতে পারছি না। আবার যখন দরকার মাথায় টুপিটি উঠে যাচ্ছে, চকচকে টুপি। মহাসচিব থেকে শুরু করে রিজভী ভাইয়েরও মাঝে মধ্যে মাথায় টুপি দেখছি। তো কখনো টুপি ভাল লাগে, কখনো লাগে না, বিষয়টি তো এরকম না। আসলে ইচ্ছে মতো করা যায় না এগুলো। এবং যখন দরকার ধর্মকে ব্যবহার করব, যখন দরকার আবার ধর্ম নিয়ে আক্রমণ করব অন্য দলকে, যে তারা ধর্মীয় রাজনীতি করছে, এটি দ্বিচারিতা, ঠিক যাচ্ছে না ঠিক মতো। প্রিয় দর্শক শ্রোতা, জামাত ইসলামের পক্ষ থেকে গতকাল রোববার লিখিতভাবে বিবৃতি পাঠিয়ে গণমাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। রিজভী সাহেবের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, আর সেটি পাঠিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বা সহকারী মহাসচিব এহসান মাহবুব জুবায়ের। তিনি একজন উকিল, অ্যাডভোকেট জুবায়ের প্রতিবাদ পাঠিয়েছেন এবং তিনি তার প্রতিবাদ লিপিতে রিজভী সাহেবের এই বক্তব্যকে অরাজনৈতিক, শিষ্টাচার বহির্ভূত, উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন এবং তিনি এটি প্রত্যাখ্যান করেছেন এবং এই বিবৃতি প্রত্যাহার করার কথা বলেছেন এই বক্তব্য রিজভী সাহেবকে। এবং খুবই বাজেভাবে এই আক্রমণ তাদের উপর করা হয়েছে তিনি উল্লেখ করেছেন তার বিবৃতিতে। তীব্র প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন জামায়াতের পক্ষ থেকে। তো আসলে তারা তো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, এটি একটি আনুষ্ঠানিক বিষয় এবং এটি ভালো আমি মনে করি। বাট এইভাবে উস্কানি দিতে থাকলে বিষয়টি কিন্তু প্রতিবাদ জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমার কেন যেন মনে হচ্ছে বিএনপি বোধহয় চাইছে যে জামায়াত ইসলাম সংসদ থেকে পদত্যাগ করুক, এনসিপি পদত্যাগ করুক, কিংবা 11 দলীয় জোট আর না থাকুক। তারা বোধহয় বিরোধী দল মুক্ত সংসদ চাইছে। তো এটি তো হবার নয়, এটি হবে না। আর এটি যদি হয়েও যায়, যদি জামায়াত ইসলাম বা এনসিপির মতো দলগুলোকে তারা পদত্যাগে বাধ্য করে, এইভাবে অসহিষ্ণু আক্রমণ, অরাজনৈতিক ভাষায় বক্তব্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অপ্রাসঙ্গিক, বিএনপির চাঁদাবাজির সঙ্গে যে দুজনের নাম বলা হলো ফেনীতে না কোথায় যেন, জামাত ইসলামের, এই দুটো বিষয়কে এক করে দেখা যায়। প্রিয় দর্শক শ্রোতা, এই দেশের একটি বাচ্চাও বুঝতে পারবে যে চাঁদাবাজির বিষয় যখন আসে, গুন্ডামি, চাঁদাবাজি, ভীতি প্রদর্শন, এইসব যখন আসে, তখন জামায়াত এবং বিএনপির অবস্থান একটি বাচ্চাও বুঝতে পারে। তো তিনি নিজেই স্বীকার করলেন যে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন। হ্যাঁ, ব্যবস্থা নিয়েছেন, কিন্তু আবার পরক্ষণে 2-1 মাস পর দেখা গেছে সেই সাজাপ্রাপ্ত লোকদের আবার দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তাই ব্যবস্থাটি কাজ করেনি, এখনও বোধহয় সেই জন্য কাজ করছে না। তো আশা করছি রিজভী সাহেবেরা রাজনৈতিক শিষ্টাচার প্র্যাকটিস করবেন আরও বেশি বেশি, যাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, এবং এইটি আমরা চাইছি এই মুহূর্তে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।